অবরোধ, সংকটে ভারত, আকাশছোঁয়া তেলের দাম ও বিশ্ব অর্থনীতির অস্থিরতা, এই প্রসঙ্গগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশ একদম ধ্বংসপ্রাপ্ত একটা ধ্বংসস্তূপের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। ভারতের কি অবস্থা বৈশ্বিক পরিস্থিতিতে? ভারতের শাসন ব্যবস্থা এই মুহূর্তে খুব স্ট্রং একটা শাসন ব্যবস্থায় ভারত শাসিত হচ্ছে, ভারত চলছে। বলা হয়ে থাকে যে ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী শাসন ব্যবস্থা এই মুহূর্তে ভারতে অবস্থান বা ভারত শাসিত হচ্ছে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে ভারত সংকটে পড়তে যাচ্ছে কি, আমরা সেগুলো একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার যুদ্ধ অবস্থা, এইগুলোর কারণে কি হচ্ছে। যদিও গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দীর্ঘ ফোন আলাপ করেছেন, প্রায় 40 মিনিট ব্যাপী, আশ্বস্ত করেছেন নানা বিষয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্রাম্পকে নানা বিষয়ে আশ্বস্ত করেছেন। কিন্তু তারপরেও যদি পশ্চিম এশিয়ার যুদ্ধ না থামে, হরমুজ প্রণালী যদি অবরুদ্ধ হয়ে থাকে, তাহলে ভারতের কি হতে পারে, আমরা সেগুলোই একটু বুঝবার চেষ্টা করছি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে এখন চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে সোমবার থেকে হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের উপর মার্কিন অবরোধ কার্যকর হয়েছে। শুধু তাই নয়, তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের কোনো হামলাকারী জাহাজ যদি মার্কিন নৌ অবরোধের কাছাকাছি আসে, তবে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। মানে গতকাল সোমবার, মার্কিন সোমবার, গতকাল থেকে এটি কার্যকর হয়েছে। এই সংঘাত ভারত ও বিশ্বের ওপর কতটা প্রভাব ফেলতে পারে? সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। এই কূটনৈতিক ব্যর্থতার পরই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেন। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ অনুযায়ী মার্কিন বাহিনী সোমবার সকাল 10টা ভারতীয় সময় সন্ধ্যে 7:30 বা বাংলাদেশ সময় সন্ধ্যে 7টা থেকে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করছে। তবে সেন্টকম একটি বিষয় পরিষ্কার করেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে জাহাজগুলো ইরানের বন্দরে যাচ্ছে না, সেগুলোর পথ আটকানো হবে না। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে শুরু হয়েছে অস্থিরতা। অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। তেলের এই দাম বৃদ্ধিতে ইতিমধ্যে বিশ্বজুড়ে হাহাকার শুরু হয়ে গেছে। আয়ারল্যান্ডে দেশব্যাপী বিক্ষোভের পর মন্ত্রিসভা পেট্রোল ও ডিজেলের কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ায় আশঙ্কা করা হচ্ছে যে ট্রাক ও পরিবহন শিল্প বড়সড় ধাক্কা খাবে। জার্মানিও বাধ্য হয়ে কর কমিয়েছে। বিশ্ব যখন টালমাটাল অবস্থা, এখন প্রশ্ন হলো ভারতের ওপর এর প্রভাব কতটা। ভারত তার জ্বালানি চাহিদার প্রায় 90% আমদানি করে এবং এর বড় একটা অংশ আসে উপসাগরীয় দেশগুলো থেকে এই হরমুজ প্রণালী দিয়ে। উল্লেখ্য, বিশ্বের প্রায় 20% তেল এবং এলএনজি এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ভারত তার তেলের চাহিদার অর্ধেকই এই রুট দিয়েই পায়। বর্তমানে চড়া দাম ভারতের সমস্যাকে আরো জটিল করবে। যদিও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2025 সালে ভারতের অপরিশোধিত তেল আমদানির 50%-এর বেশি আসতো মধ্যপ্রাচ্য থেকে। ইরাক, সৌদি আরব ও আমিরাত এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশ ছিল, কিন্তু এর আগে এই নির্ভরতা ছিল 60%-এর বেশি। তবে একটি স্বস্তির খবরও আছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর 11 মার্চের ব্রিফিং অনুযায়ী ভারত এখন তার অপরিশোধিত তেল আমদানির 70%-এর জন্য হরমুজ প্রণালী ব্যবহার করে না। ফলে শক্তির যোগান আপাতত নিরাপদ। তেল নিয়ে কিছুটা স্বস্তি থাকলেও এলএনজি এবং এলপিজি নিয়ে দুশ্চিন্তা কাটছে না। ভারত এলএনজি আমদানিতে বিশ্বের চতুর্থ এবং এলপিজিতে দ্বিতীয়। ভারত তার এলপিজির 60% আমদানি করে, যার 90%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। কাতার বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ, ইতিমধ্যে উৎপাদন বন্ধের খবর দিয়েছে।
তাদের রাস লাফান গ্যাস ফিল্ড, যা ক্রাউন জুয়েল নামে পরিচিত, সেটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারতীয় কোম্পানিগুলো ইতিমধ্যে শিল্পক্ষেত্রে এলএনজি সরবরাহ 20% কমানোর ঘোষণা দিয়েছে। সরকার এখন গৃহস্থালী ও পরিবহন খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সারের ক্ষেত্রেও ভারত বড় বিপদে। বিশ্বের 1/3 সার এই পথ দিয়ে আসে। ইউরিয়া তৈরির প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাসের 85%ই আসে উপসাগরীয় দেশগুলো থেকে। সামনেই জুন জুলাই বীজ বপনের মৌসুম। ফলে সারের সরবরাহ ব্যাহত হলে কৃষকরা বড় সংকটে পড়বেন। হরমুজ সংকটের আঁচ লেগেছে ভারতের ওষুধ বা ফার্মা শিল্পেও। বিশ্বব্যাপী ফার্মা সাপ্লাই চেইনে ভারতের অংশীদারত্ব 20%-এর বেশি। কাঁচামাল হিসেবে ব্যবহৃত পেট্রোকেমিক্যাল পণ্যের সরবরাহ কমে যাওয়ায় ব্যথানাশক বা ভ্যাকসিনের মতো জরুরি ওষুধের উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। দুবাই হয়ে যে পণ্যগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপে যেত, সেই পথ এখন প্রায় বন্ধ। এই যুদ্ধ ও অনিশ্চয়তার কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই 2027 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার কমিয়ে 6.9% নামিয়ে এনেছে। ডলারের বিপরীতে টাকার দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো বাণিজ্য ঘাটতি ও কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি সামাল দেওয়া। এছাড়া উপসাগরীয় দেশে থাকা প্রায় 90 লক্ষ ভারতীয় রেমিটেন্সের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞ লার্স জেনসেন অবশ্য বলছেন যে মার্কিন অবরোধ খুব সীমিত সংখ্যক জাহাজের ওপর প্রভাব ফেলবে, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই এখন হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। ইরান চায় বিশ্বের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করতে, আর ট্রাম্প চাইছেন অবরোধের মাধ্যমে ইরানের ওপর নির্ভরশীল দেশগুলোকে চাপে রাখতে। পুরো পরিস্থিতি এখন অত্যন্ত ঘোলাটে। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত 6 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে। ভারতের অর্থনীতি এই ধাক্কা কিভাবে সামলায়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনাদের কি মনে হয় এই সংকট কি ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলবে? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।